অষ্টম শ্রেণীর বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের প্রথম অভিজ্ঞতা যাযাবর পাখিদের সন্ধানে অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় সেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি শুধুমাত্র এই ভিডিওতে প্রথম ও দ্বিতীয় সেশন নিয়ে আলোচনা করব এ কারণে যে এই ভিডিওতে পৃথিবীর মডেল কিভাবে বানাতে হয়, পৃথিবীর রেখাগুলো কি কি, এগুলো নিয়ে লাইভে তোমাদের সাথে আলোচনা করব। তাই এই ভিডিওটি অনেক বড় হয়ে যেতে পারে বলে আমি শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় সেশন নিয়ে বিস্তারিত আলোচনা করছি। পরের ভিডিওতে এগুলোর পরবর্তী সেশনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন হয়েছে। সবশেষে বেল আইকনটির অল অপশন অন করে দাও যেন ভিডিও আপলোড হলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আমি এই ভিডিওতে কি করব চলো আমরা একটু দেখে আসি। প্রথম ও দ্বিতীয় সেশনে যতগুলো ছক আছে সবগুলো ছক বাংলাদেশের কোন কোন অঞ্চলে কোন সময় কোন পাখি আসে সেগুলো নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। সুতরাং তুমি যে জেলারই হও না কেন, সব জেলাতে বসে থেকেই কোন জেলায় কোন পাখি আসে সেগুলো নিয়ে কিন্তু তুমি বিস্তারিত জানতে পারবে। চলো আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। অষ্টম শ্রেণী বিজ্ঞান, প্রথম অভিজ্ঞতা যাযাবর পাখিদের সন্ধানে। ভূপর্যটক বললে হয়তো চট করে বিখ্যাত কজন পরিব্রাজকের কথাই আমাদের মাথায় আসে, কিন্তু মানুষ ছাড়াও অন্য প্রাণীদের মধ্যেও কি পর্যটক দেখা যায়? পরিযায়ী পাখিদের কথা নিশ্চয়ই তোমরা সকলেই জানো, যারা বছরের নির্দিষ্ট সময়ে বিশাল দূরত্ব পাড়ি দিয়ে অন্য দেশে গিয়ে ঘর বাঁধে। এই শিখন অভিজ্ঞতায় যাযাবর প্রাণীদের মানে পাখিদের সম্পর্কে আমরা আরেকটু ভালো করে জেনে নিব। প্রশ্ন হলো, যাযাবর পাখি কারা? যাযাবর পাখি হলো যে সকল পাখিরা পৃথিবীর অন্যান্য দেশ থেকে বছরের একটি নির্দিষ্ট সময়ে আমাদের দেশে অথবা অন্য কোনো দেশে পরিযান ঘটায়, ওই সকল পাখিদেরকে আমরা বলে থাকি যাযাবর পাখি। বছরের নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর তারা আবার নিজ বাসভূমিতেই ফেরত চলে যায়। আচ্ছা, আমরা জানলাম যাযাবর পাখি কাকে বলে। এবার আমাদের মূল পড়ায় ফিরে আসা যাক। মূল পড়া হলো প্রথম ও দ্বিতীয় সেশন। প্রশ্ন 1, আমাদের এখানে আমি আরেকটু বলে রাখি, সেটি হলো তোমাদের অনুশীলন বইয়ে যেভাবে তোমাদের গল্পটি দেওয়া আছে, ওই গল্পের মধ্য থেকে কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু বের করে আমি তোমাদের জন্য দিয়েছি, যেন তোমরা খুব সহজেই এখান থেকে প্রশ্নের উত্তরগুলো পেয়ে যেতে পারো। প্রশ্ন হলো, তোমাদের এলাকায় এমন কোনো পাখি দেখেছো যাদের শুধু বছরের নির্দিষ্ট একটা সময়ে দেখা যায়? কখনো ভেবে দেখেছো বছরের বাকি সময়টা এরা কোথায় থাকে? এটি কিন্তু অনুশীলন বইয়ের একটি প্রশ্ন। উত্তর, আমাদের এলাকায় বিল ও দিঘিতে শীতকালে পরিযায়ী পাখি দেখেছি। এরা শীতকালে দল বেঁধে আসে, আবার বসন্তকালে দল বেঁধে চলে যায়। অর্থাৎ শীতের শেষে বসন্ত আসে, ওই সময় তারা দল বেঁধে আবার নিজ বাসভূমিতে ফেরত চলে যায়। সাধারণত আমাদের দেশে পরিযায়ী পাখিরা আসে পূর্ব ইউরোপ, সাইবেরিয়া ও হিমালয় অঞ্চল থেকে। শীতকালে ওইসব অঞ্চলে প্রচণ্ড ঠান্ডা পড়ার কারণে জলাশয়গুলোর পানি বরফে পরিণত হয়, তাই সেখানে এসব পাখিদের খাদ্যের অভাব দেখা দেয়। খাদ্য অন্বেষণ ও ঠান্ডার প্রকোপ থেকে বাঁচতে ওইসব অঞ্চলের অধিকাংশ পাখি গ্রীষ্মমণ্ডলীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলে পরিযান ঘটায়। মার্চ এপ্রিল মাসে যখন বরফ গলতে শুরু হয় তখন এরা দল বেঁধে আবার নিজ বাসভূমিতে ফেরত চলে যায়। প্রশ্ন নম্বর 2, ওখানে একটা ছক তোমরা দেখলে, ওই ছকের আমরা পূরণ করে দেব। তোমাদের এলাকায় কোন সময় কোন পাখি আসে তা নিচের ছকে লিখে রাখো। আমি রাজশাহী অঞ্চলে এটা বের করে দিলাম। তাছাড়াও প্রত্যেকটা অঞ্চলের কখন কোন পাখি আসে তার তালিকা আমি নিচে দিয়েছি, সেখান থেকে কিন্তু তোমরা বের করে নিতে পারো। এলাকার নাম রাজশাহী। পরিযায়ী পাখির নাম চটক, খঞ্জন, কাদাখোঁচা, চাতক। সেপ্টেম্বর থেকে মার্চ মাসে এদেরকে দেখা যাবে। এরপর কমন স্যান্ডি পিপার, আগস্ট ফেব্রুয়ারিতে এদেরকে দেখতে পাওয়া যায়। লাল বুক চটক, ভুবনচিল শীতকালে দেখা যায়। পাতি তিলিহাস শীতকালে দেখা যায়। পাতি বটেরা শীতকালে দেখা যায়। বড় সরালি শীতকালে দেখা যায়। তারপরে চখাচখি সব ঋতুতে দেখতে পাওয়া যায়। এবার চলো, আমি রাজশাহীটা বের করে দিলাম। এবার চলো অন্য কোন পাখি আমাদের এই বাংলাদেশের কোন এলাকায় আসে সেটা জেনে নিচ্ছি।
কোন অঞ্চলে কোন পাখি কোন পরিযায়ী পাখি আসে তার তালিকা। এখানে মনে রেখো, এখানে যে পাখিগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু মূলত শীতকালে আসা পাখি। ঢাকা, কালো তিতির, জলা তিতির, মেটে তিতির, রাজবটেরা, চীনা বটেরা, বড় সারালি, ধূসর রাজহাঁস, চখাচখি, বালিহাঁস, উত্তরে ল্যাঞ্জা হাঁস, গিরিয়া হাঁস, চাতক ইত্যাদি এগুলো ঢাকাতে আসে। এর মধ্যে মনে রেখো যে এর মধ্যে চখাচখি এগুলো কিন্তু সবসময়ই দেখতে পাওয়া যায়। এরপর রাজশাহী, যেটা আমরা ছকে উল্লেখ করেছি। চট্টগ্রাম, শাহচোকা, নাকতা হাঁস, উত্তরে ল্যাঞ্জা হাঁস, পাতিতিলি হাঁস, ফুলুরি হাঁস, লালশির গিরিয়া হাঁস, পাতিভূতি হাঁস, ইউরেশীয় মেটে কাঠঠোকরা, পাহাড়ি নীলকান্ত, চাতক। এই চাতক পাখিটি সারা বছরই চট্টগ্রামে দেখতে পাওয়া যায়। এরপর খুলনা, পাতিবটেরা, দাগি রাজহাঁস, বালি হাঁস, উত্তরে ল্যাঞ্জা হাঁস, উত্তরে খুন্তি হাঁস, গিরিয়া হাঁস, পিয়াং হাঁস, কালো হাঁস, ইউরেশীয় মেটে কাঠঠোকরা, চাতক। চাতক, মেটে কাঠঠোকরা এটা কিন্তু খুলনা অঞ্চলে সবসময়ই দেখতে পাওয়া যায়। বরিশাল, ধূসর রাজহাঁস, দাগি রাজহাঁস, চখাচখি, উত্তরে ল্যাঞ্জা হাঁস, পাতিতিলি হাঁস, ফুলুরি হাঁস, নীলশির গিরিয়া হাঁস, কালো হাঁস, মোর্চে রং ভুতিন হাঁস, চাতক এগুলোকে বরিশালে দেখতে পাওয়া যায়। সিলেট, বড় সারালি, চাতক, ধূসর রাজহাঁস, দাগি রাজহাঁস, চখাচখি, শাহচোখা, নাকতা হাঁস, মান্দারিন হাঁস, উত্তরে ল্যাঞ্জা হাঁস, ফুলুরি হাঁস, নীলশির, পিয়াং হাঁস ইত্যাদি সিলেট অঞ্চলে আসে। এগুলো কিন্তু মূলত শীতকালে আসে সিলেট অঞ্চলে। এর মধ্যে কিছু রয়েছে যেমন নীলশির, পিয়াং হাঁস এগুলো কিন্তু সারা বছরই সিলেটের হাওরের মধ্যে দেখতে পাওয়া যায়। রংপুর, রংপুরে আসে উত্তরে ল্যাঞ্জা হাঁস, পাতিতিলি হাঁস, গিরিয়া হাঁস, পিয়াং হাঁস, কালো হাঁস, চাতক ইত্যাদি। এরপরে আমরা এখানে যে পাখিগুলো দেখছি সেই পাখিগুলো কি কখনো দেখেছি সেটি সম্পর্কে আমরা জেনে নিই। এবার নিচের পাখিগুলোর ছবি দেখো। এদের মধ্যে কোনো পাখি কি চিনতে পারো? তোমাদের এলাকায় কখনো দেখেছো? বন্ধুদের সাথে আলাপ করে দেখো কেউ চিনতে পারো কি না। এটি হলো খয়রা চখাচখি। এরপর কালো স্কিমার, এটি কিন্তু সমুদ্র তীরবর্তী অঞ্চলে প্রায়ই দেখা যায়, সবসময় দেখা যায় চট্টগ্রাম, কক্সবাজার এ সকল অঞ্চলে কালো স্কিমার শীতকালে সবচেয়ে বেশি দেখা যায়। তাছাড়াও সব ঋতুতেই কালো স্কিমারকে কিছু কিছু দেখতে পাওয়া যায়। এরপর বিস্তৃতি, এটির মূল বসতি কোথায়? বিস্তৃতি হলো এশিয়া, ইউরোপ, আফ্রিকার উত্তর ও দক্ষিণাংশে চখাচখি দেখা যায়। শীতকালে বাংলাদেশের ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে দেখা যায়। কালো স্কিমার বিস্তৃতি, মূল বিস্তৃতি হলো এশিয়া, ইউরোপ, আমেরিকার বিভিন্ন অঞ্চলে। শীতকালে চট্টগ্রাম, কক্সবাজার, ভোলা, বরিশালের বিভিন্ন সমুদ্র তীরবর্তী অঞ্চলে এদেরকে আসতে দেখা যায়। এরপরে চলে যাচ্ছি দেশি গুমসা। বিস্তৃত সমগ্র বাংলাদেশে দেশি গুমসা দেখা যায়। বন বাটান বিস্তৃত, এটি দেশীয় পাখি। বাংলাদেশের বিল, হাওড় ও বাউড় অঞ্চলে এই বন বাটানকে দেখতে পাওয়া যায়। এরপর দেশি গুমচা, এটি হলো দেশি গুমচা তো গেল। লালঝুটি ভূতি হাঁস, লালঝুটি ভূতি হাঁস বাংলাদেশের দুর্লভ পরিযায়ী পাখি। ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগের হাওরে শীতে থাকে। ইউরোপ ও এশিয়া মহাদেশে এশিয়ায় ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার, চীন, থাইল্যান্ড ও ইন্দোচীনে এর বৈশ্বিক বিস্তৃতি রয়েছে। এরপর সাদা খঞ্জন, সাদা খঞ্জন প্রধানত পাওয়া যায় ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকার কিছু অংশে। এরা এদের পরিসীমার মধ্যে খুব হালকা অংশে বিরাজ করে অথবা এরা পরিযান করে আফ্রিকাতে। ভারতীয় সাদা খঞ্জন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেখতে পাওয়া যায়। এরপরে চলে যাচ্ছি পরিযায়ী পাখি কাকে বলে। সেটা আমরা আগেই বলেছি, যেসব পাখি একটি নির্দিষ্ট মৌসুমে এক দেশ থেকে অন্য দেশে পরিযান করে, অর্থাৎ অন্য দেশে কিছু সময়ের জন্য চলে যায়, তাকে পরিযায়ী পাখি বলে। বছরের কোন সময়ে এরা আসে? বিশেষ করে শীতকালে এরা আসে, তবে সারা বছরই এদেরকে কিছু কিছু দেখতে পাওয়া যায়। এবার পরিযায়ী পাখি কোথা থেকে আসে সেটা সম্পর্কে আমরা জেনে নিচ্ছি। পৃথিবীর যেসব অঞ্চল শীতকালে বরফে ঢাকা থাকে, যেমন সাইবেরিয়া, রাশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ইত্যাদি দেশ থেকে পরিযায়ী পাখিরা আসে।
পরিযায়ী পাখিরা কিভাবে পথ চিনে আসে এবং ফিরে যায় সেগুলো সম্পর্কে জেনে নিই। মনে রেখো, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দীর্ঘ যাত্রায় পাখিরা কিভাবে পথ চেনে সে এক রহস্য। দেখা গেছে পথ চেনাতে অভিজ্ঞ পাখিরাই ঝাঁকের সামনের দিকে থাকে, নতুনরা থাকে পিছনে। এক্ষেত্রে পাখিরা উপকূল রেখা, পাহাড় শ্রেণী, নদী, সূর্য, চাঁদ, তারা ইত্যাদির মাধ্যমে পথ খুঁজে নেয় বলে ধারণা করা হয়। যেসব পাখি একা ভ্রমণ করে তাদের ক্ষেত্রে দেখা গেছে জীবনে প্রথমবার গ্রীষ্মমণ্ডলীয় এলাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও তারা গন্তব্যে পৌঁছে যায়। এজন্য বিজ্ঞানীদের ধারণা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রই পাখিদের পথ চেনায়। এবার পৃথিবীর বিভিন্ন রেখা সম্পর্কে চলো জেনে নিচ্ছি। এখানে একটি ভিডিও রয়েছে, এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা আছে। চলো দেখে নিচ্ছি পৃথিবীর বিভিন্ন রেখা সম্পর্কে। বন্ধুরা, আজকে আমরা একটি পৃথিবীর বিভিন্ন অংশ সম্পর্কে বিস্তারিত জানব। পৃথিবীর কোথায় কোন রেখা অবস্থিত এবং পৃথিবীর কোথায় কোন অঞ্চল অবস্থিত সেগুলো সম্পর্কে বিস্তারিত জানব। তো চলো, এর আগে আমরা প্রথমে যে কাজটা করে নিব সেটি হলো আমরা একটি বৃত্ত আঁকব। এটি হলো পৃথিবী আঁকার জন্য একটি বৃত্ত এঁকে নিলাম। তো এই বৃত্তের উপরের দিক আমি একটি বিন্দু দিলাম, নিচের দিকে আমি আরও একটি বিন্দু দিলাম। এখন পৃথিবীর উপরের এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত পৃথিবীর এই রেখাটি ঠিক মাঝখান দিয়ে যে রেখাটি গেল, এই রেখাটি আসলে একটি কাল্পনিক রেখা, এটি একটি কাল্পনিক বৃত্ত। এই বৃত্তটি পুরো পৃথিবীকে পূর্ব এবং পশ্চিম দুইটি গোলার্ধে ভাগ করেছে। এই রেখাটির নাম হলো মূল মধ্যরেখা। তাহলে লক্ষ্য রাখো, যে রেখাটি পৃথিবীকে পূর্ব এবং পশ্চিম দুই অংশে ভাগ করেছে সেই রেখাটির নাম হলো মূল মধ্যরেখা। মূল মধ্যরেখার ওপরের অংশকে আমরা বলবো উত্তর গোলার্ধ বা সুমেরু। এটা হলো উত্তর গোলার্ধ বা সুমেরু। ঠিক নিচের অংশকে আমরা বলবো দক্ষিণ গোলার্ধ বা কুমেরু। দক্ষিণ গোলার্ধ বা কুমেরু। এই যে রেখাটি পুরো পৃথিবীকে পূর্ব এবং পশ্চিম দুইটি গোলার্ধে ভাগ করেছে, এই রেখাটির নাম হলো মূল মধ্যরেখা বা 0 ডিগ্রি দ্রাঘিমাংশ। মূল মধ্যরেখা বা 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা। এবার মূল মধ্যরেখার সমান্তরালে 1 ডিগ্রি পর পর কতগুলো বৃত্ত রয়েছে? এরকম 1 ডিগ্রি পর পর কতগুলো বৃত্ত রয়েছে? এই বৃত্তগুলোকে বলা হয়ে থাকে দ্রাঘিমা বৃত্ত বা দ্রাঘিমা রেখা। এটি উত্তর থেকে দক্ষিণে টানা রয়েছে 1 ডিগ্রি পর পর। এই যে রেখাগুলো দেখছো, এই রেখাগুলোর নাম হলো দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা। তাহলে আমরা জানলাম মূল মধ্যরেখা কোনটা, জানলাম দ্রাঘিমা রেখা কোনটা। এবার ভালো করে মনোযোগ দাও। পৃথিবীর মাঝ বরাবর আরও একটি রেখা, এরকম আরও একটি রেখা
পুরো পৃথিবীকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে। এই রেখাটিকে বলা হয়ে থাকে নিরক্ষরেখা, এর অপর নাম হলো বিষুবরেখা। এই যে দাগটা দিলাম, এই বৃত্তটার নাম হলো নিরক্ষরেখা বা বিষুবরেখা। এটিকে 0 ডিগ্রি নিরক্ষরেখা বা 0 ডিগ্রি বিষুবরেখাও বলা হয়ে থাকে। এবার এর দুই পাশে এর দক্ষিণ গোলার্ধে এবং উত্তর গোলার্ধে 90টি করে দাগ টানা রয়েছে, 90টি করে বৃত্ত রয়েছে 1 ডিগ্রি পরপর। তাহলে নিরক্ষরেখার দক্ষিণে 90টি এবং নিরক্ষরেখার উত্তরেও এরকম 90টি দাগ রয়েছে। এগুলো আসলে কাল্পনিক বৃত্ত। এই যে বৃত্তগুলো দিলাম, লক্ষ্য রাখো আমি ঠিক মাঝ বরাবর যেটা দিয়েছি, মাঝ বরাবর যে বৃত্তটা দিয়েছি, এই মহাবৃত্তটির নাম হলো নিরক্ষরেখা বা বিষুবরেখা, বা এটিকে বিষুবীয় মহাবৃত্তও বলা হয়ে থাকে। এবার এই নিরক্ষরেখার সমান্তরালে 1 ডিগ্রি পরপর উত্তর দিকে এরকম পূর্ব পশ্চিমে কতগুলো রেখা টানা হয়েছে। এর উত্তর পাশে 90টি, এই রেখার নাম হলো অক্ষরেখা। তার নাম হলো অক্ষরেখা। ঠিক একইভাবে এর দক্ষিণ দিকে, নিরক্ষরেখার দক্ষিণ দিকে যে রেখাগুলো টানা হয়েছে এটার নাম হলো অক্ষরেখা। এখন নিরক্ষরেখার উত্তর পাশে 1 ডিগ্রি পরপর মোট 90টি রেখা টানা হয়েছে, কাল্পনিক বৃত্ত বা রেখা টানা হয়েছে। আবার নিরক্ষরেখার ঠিক নিচের দিকে 90টি কাল্পনিক এরকম বৃত্ত টানা হয়েছে 1 ডিগ্রি পরপর, এগুলো অক্ষরেখা। তাহলে মোট অক্ষরেখা হলো নিরক্ষরেখার ওপরে 90টি, নিরক্ষরেখার নিচে 90টি। তাহলে মোট অক্ষরেখা হবে 90 প্লাস 90 প্লাস 1 সমান 181টি। এখন এইখানকার বৃত্তে যে রেখাটি রয়েছে, নিচের যে বৃত্তে রেখা রয়েছে অর্থাৎ উত্তর গোলার্ধে যে রেখা রয়েছে, নিচের বৃত্তে যে দক্ষিণ গোলার্ধে যে বৃত্ত রয়েছে, ওই দুইটা বৃত্তকে যদি আমরা বাদ দিই তাহলে মোট কতটি হবে? তাহলে নিরক্ষরেখার ওপরে হবে 89টি, নিচে হবে 89টি, আর এই নিরক্ষরেখা একটি, তাহলে হবে 179টি। এবার এখানে আমার এই দুইভাবে হিসাব করা হবে। যদি এখানে বিন্দুতে যে বৃত্তটি রয়েছে, উত্তর গোলার্ধে যে বৃত্তটি রয়েছে, ওই দুইটা বৃত্তকে ধরলে মূল অক্ষরেখা হবে 181টি, ওই দুইটা বিন্দুর বৃত্তকে বাদ দিলে অক্ষরেখা হবে 179টি। একইভাবে মূল মধ্যরেখা যেটা, এই মূল মধ্যরেখার ডান পাশে এটি পূর্ব গোলার্ধ, এপাশে রয়েছে পশ্চিম গোলার্ধ। এখন লক্ষ্য রাখো মূল মধ্যরেখার সমান্তরালে, এটি মূল মধ্যরেখার
এই মূল মধ্যরেখার সমান্তরালে মূল মধ্যরেখার পূর্ব পশ্চিম গোলার্ধে 90টি এবং পূর্ব গোলার্ধেও 90টি বৃত্ত, কাল্পনিক বৃত্ত টানা আছে। তাহলে মোট কতটি হবে? যদি পুরোটা ধরি তাহলে আমার এখানেও হবে মূল মধ্যরেখার পূর্বে 90টি দ্রাঘিমা রেখা, পশ্চিমে 90টি দ্রাঘিমা রেখা এবং মূল মধ্যরেখা সহ হবে 181টি। ঠিক একইভাবে আমি যদি একেবারে বাইরের বৃত্তটাকে বাদ দিই তাহলে কতটি হবে? এপাশে একটি বাদ যাবে, ওপাশে একটি বাদ যাবে। তাহলে এই দ্রাঘিমা রেখা হবে 89টি পূর্বে, 89টি পশ্চিমে এবং মূল মধ্যরেখা একটি। ঠিক একইভাবে 179টি পাবো আমরা দ্রাঘিমা রেখা। তাহলে এইখানটায় লক্ষ্য করি, আমরা যদি বাইরের বৃত্তটাকে ধরি তাহলে আমার মূল দ্রাঘিমা রেখা হবে 181টি, আর বাইরের বৃত্তটিকে আমরা যদি বাদ দিই তাহলে আমার দ্রাঘিমা রেখা হবে 179টি। আমরা জানলাম অক্ষরেখা কোনটা, দ্রাঘিমা রেখা কোনটা, নিরক্ষরেখা বা বিষুব রেখা কোনটা, উত্তর গোলার্ধ কোনটা, দক্ষিণ গোলার্ধ কোনটা, এগুলো সম্পর্কে জানলাম। এবার চলো আমরা দেখে নিচ্ছি আরেকটা চিত্র। ঠিক একইভাবে আমি আরেকটি চিত্র এঁকে নিচ্ছি। এটা হলো আমার কেন্দ্র, এটা হলো কেন্দ্র। এখন আগের মতোই বিষয়টিকে আমি একটু ক্লিয়ার করছি, লক্ষ্য রাখো। এটা হলো আমার মূল মধ্যরেখা। তুমি চাইলে একটু বাঁকা করে বৃত্তের মতো করেও দিতে পারো। আমার এটা হলো মূল মধ্যরেখা। এইখানকার কোণের মান হলো 0 ডিগ্রি, এখানকার কোণের মান হলো 0 ডিগ্রি। আর এখান থেকে যদি আমি ধরি তাহলে এটা হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এটার নাম হলো 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা। এবার কেন্দ্র দিয়ে আরেকটি কাল্পনিক বৃত্ত রয়েছে। এই কাল্পনিক বৃত্তটির নাম নিরক্ষরেখা বা বিষুব রেখা, যেটি কিছুক্ষণ আগেই আমরা স্পষ্ট করেছি। এটি হলো নিরক্ষরেখা বা বিষুব রেখা বা 0 ডিগ্রি বিষুব রেখা বা 0 ডিগ্রি বিষুব রেখা, 0 ডিগ্রি বিষুব রেখা। এটি 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এই রেখাটি যে মাঝখান দিয়ে যেটা রয়েছে এটি হলো 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এর অপর নাম হলো, এই রেখাটির অপর নাম হলো মূল মধ্যরেখা। আচ্ছা, একটু লক্ষ্য করা যাক। এইখানটা বলতে একেবারে কেন্দ্রের কথাটা আমি বোঝাচ্ছি। তো এখান থেকে আমরা যদি ভূপৃষ্ঠ পর্যন্ত অর্থাৎ মেরু বৃত্ত পর্যন্ত, বাইরের যে বৃত্তটা আছে এই বৃত্ত পর্যন্ত টানি, তাহলে এখানে আমরা যদি পাই 23.5 ডিগ্রি কোণ, তাহলে এইখান থেকে যে বৃত্তটা তৈরি হবে, এইখান থেকে যে বৃত্তটা তৈরি হবে এই রেখাটির নাম হবে কর্কটক্রান্তি রেখা। এই রেখাটার নাম হলো কর্কটক্রান্তি রেখা। এই কোণটির মান হবে 23.5 ডিগ্রি। এই কোণটির মান 23.5 ডিগ্রি। তাহলে যে রেখাটিতে গিয়ে কেন্দ্র থেকে মানটা 23.5 ডিগ্রি কোণ তৈরি করেছে এই রেখাটির নাম, এই রেখাটির নাম হবে উত্তর মেরুতে কর্কটক্রান্তি রেখা। এটা উত্তর মেরু, উত্তর মেরু বা সুমেরু। তাহলে উত্তর মেরুর দিকে যেখানে 23.5 ডিগ্রি কোণ তৈরি করবে
এই রেখাটির নাম, এই যে এই রেখাটির নাম হবে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা। এবার এইখান থেকে আমরা আরও একটা বৃত্ত টানব। এই বৃত্তটি এখানে 66.5 ডিগ্রি কোণ তৈরি করবে। এই রেখাটি কোত্থেকে 66.5 ডিগ্রি কোণ তৈরি করবে? কেন্দ্র থেকে। এখান থেকে যদি আমরা এদিকে টানি তাহলে এই জায়গাটায় 66.5 ডিগ্রি কোণ তৈরি করবে। এই রেখাটার নাম সুমেরু বৃত্ত। সুমেরু বৃত্ত। তাহলে লক্ষ্য রাখো, নিরক্ষরেখার ওপরে যেখানে 23 যে রেখাটিতে 23.5 ডিগ্রি কোণ তৈরি করবে ওই রেখাটির নাম হবে কর্কট ক্রান্তি রেখা। এবার কেন্দ্র থেকে যে রেখাটির যে কোণটির মান 66.5 ডিগ্রি তৈরি করবে ওইখানে যে রেখাটি তৈরি হবে ওই রেখাটির নাম হবে সুমেরু বৃত্ত। আচ্ছা, এবার আমরা নিচের দিকে চলে আসি। নিচের দিকেও ঠিক একইভাবে যেখানে 23.5 ডিগ্রি কোণ তৈরি করবে সেই রেখাটির নাম হবে, এখানে একটা কাল্পনিক রেখা বা বৃত্ত আছে, এই কাল্পনিক রেখা বা বৃত্তটির নাম হবে মকর ক্রান্তি রেখা। মকর ক্রান্তি রেখা। ঠিক এর নিচের দিকে যেখানে 66 ডিগ্রি কোণ তৈরি করবে, অর্থাৎ এটা দক্ষিণ মেরু বা দক্ষিণ গোলার্ধ, এখানেও ঠিক তাই, উত্তর মেরু বা উত্তর গোলার্ধ। তো এখানে যেটা আছে দক্ষিণ মেরুর দিকে যেখানে 66.5 ডিগ্রি কোণ তৈরি করবে সেই রেখাটিকে বা সেই কাল্পনিক বৃত্তটিকে বলা হবে তোমার কুমেরু বৃত্ত। কুমেরু বৃত্ত। লক্ষ্য রাখি, তাহলে নিরক্ষরেখার দক্ষিণ গোলার্ধে যেখানে 23.5 ডিগ্রি কোণ তৈরি করবে কেন্দ্রের সাথে ওই রেখাটিকে বলা হয়ে থাকে মকর ক্রান্তি রেখা। দক্ষিণ গোলার্ধে যেখানে যে বৃত্তটির সাথে 66.5 ডিগ্রি কোণ তৈরি করবে সেই রেখাটিকে বলা হয়ে থাকে কুমেরু বৃত্ত। এখন সূর্য প্রায় সময়ই এই নিরক্ষরেখার ওপর দিয়ে চলাচল করে থাকে, তাই এই অঞ্চলটিকে বলা হয়ে থাকে বিষুবীয় অঞ্চল। নিরক্ষরেখার উত্তরে হলে এটি হলো উত্তর বিষুবীয় অঞ্চল, এটা হলো দক্ষিণ বিষুবীয় অঞ্চল, তার মানে এই দুইটা হলো বিষুবীয় অঞ্চল। এটি উষ্ণমণ্ডলও বলা হয়ে থাকে, বিষুবীয় অঞ্চল। নিচেও এটা বিষুবীয় অঞ্চল। এবার বিষুবীয় অঞ্চলের পর যেখান থেকে কর্কট ক্রান্তি রেখা শুরু হয়েছে, কর্কট ক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্ত পর্যন্ত এই অঞ্চলটিকে বলা হয়ে থাকে উত্তর নাতিশীতোষ্ণ অঞ্চল। উত্তর নাতিশীতোষ্ণ অঞ্চল। দক্ষিণ দিকে মকর ক্রান্তি রেখা থেকে কুমেরু বৃত্ত পর্যন্ত এই অঞ্চলটিকে বলা হয়ে থাকে দক্ষিণ নাতিশীতোষ্ণ অঞ্চল। এবার কুমেরু বৃত্তের পর থেকে একেবারে বিন্দু বৃত্ত পর্যন্ত যে অঞ্চলটি রয়েছে এই অঞ্চলটিকে বলা হয়ে থাকে তুন্দ্রা অঞ্চল, অর্থাৎ এই অঞ্চলটি বরফে ঢাকা থাকে। তুন্দ্রা অঞ্চল, এটি সারা বছর বরফে ঢাকা থাকে। ঠিক উত্তর দিকেও একই রকমভাবে এটি হলো দক্ষিণ তুন্দ্রা অঞ্চল, এটি হলো উত্তর তুন্দ্রা অঞ্চল।
তুন্দ্রা অঞ্চল। এই অঞ্চলটিও সারা বছর বরফে ঢাকা থাকে। এই উত্তর তুন্দ্রা অঞ্চল এবং দক্ষিণ তুন্দ্রা অঞ্চলে সূর্যের আলো একেবারেই খুব কম পায়। এই অঞ্চলটিতে 6 মাস রাত এবং 6 মাস দিন বিরাজ করে থাকে। তো এখানে সূর্যের আলো যখন পায় একেবারেই তির্যকভাবে পায় এবং খুব কম আলো পাওয়ার কারণে এই অঞ্চলটিতে বরফ জমে বরফের বিশাল মরুভূমি তৈরি হয়েছে। তো এই গেল আজকে আমাদের পৃথিবীর বিভিন্ন রেখা এবং পৃথিবীর অঞ্চল সম্পর্কে বর্ণনা। পৃথিবীর বিভিন্ন রেখা সম্পর্কে তো তুমি দেখলে, এবার আমরা এগুলোকে সংজ্ঞায়িত করি। চলো, বিষুবরেখা বা নিরক্ষরেখা কাকে বলে? পৃথিবীর ঠিক মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটিকে নিরক্ষরেখা বলে। সহজ ভাষায় এটি একটি কাল্পনিক রেখা যা পৃথিবীর মাঝ বরাবর এবং উত্তর মেরু ও দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে কল্পনা করা হয় এবং যা পৃথিবীকে দক্ষিণ গোলার্ধ এবং উত্তর গোলার্ধে ভাগ করে। এই রেখাটির মান 0 ডিগ্রি। মূল মধ্যরেখা কাকে বলে? পৃথিবীর ঠিক মাঝ বরাবর উত্তর দক্ষিণে বিস্তৃত কাল্পনিক রেখাটিকে মূল মধ্যরেখা বলে। কর্কট ক্রান্তি রেখা বা উত্তর বিষুব রেখা পৃথিবীর মানচিত্রে অঙ্কিত প্রধান 5টি অক্ষাংশের একটি। এটি বিষুবরেখা হতে উত্তরে অবস্থিত এবং 23 ডিগ্রি 26 মিনিট 22 সেকেন্ড অক্ষাংশ বরাবর কল্পিত একটি রেখা। মকরক্রান্তি রেখা বা দক্ষিণ বিষুব। মকরক্রান্তি রেখা হলো দক্ষিণ গোলার্ধে অবস্থিত একটি অক্ষাংশীয় বৃত্ত যার উপরে সূর্য দক্ষিণায়নের সময় 21 ডিসেম্বর তারিখে লম্বালম্বী কিরণ দেয়। দক্ষিণ গোলার্ধের যত দূর পর্যন্ত সূর্য লম্বালম্বীভাবে কিরণ দেয় তার মধ্যে মকরক্রান্তি রেখা সর্বদক্ষিণে অবস্থিত। মেরু রেখা বা মূল মধ্যরেখা পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর রেখা দক্ষিণে উত্তর অক্ষরেখা অথবা দক্ষিণে কল্পিত রেখাকে মেরুরেখা বলে। মেরুরেখা বা মূল মধ্যরেখা পৃথিবীর কেন্দ্র থেকে উত্তর অক্ষরেখা বা দক্ষিণে কল্পিত রেখাকে মেরুরেখা বলে। অক্ষরেখার উত্তর প্রান্ত বিন্দুকে উত্তর মেরু বা সুমেরু এবং দক্ষিণ প্রান্ত বিন্দুকে দক্ষিণ মেরু বা কুমেরু বলে। দুই মেরুর থেকে সমান দূরত্ব পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয় তাকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুবরেখা। অক্ষাংশ কাকে বলে? নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থান এবং পৃথিবীর নিরক্ষীয় তলের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলে। এবার জেনে নেওয়া যাক দ্রাঘিমাংশ কাকে বলে। দ্রাঘিমাংশ কাকে বলে? মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে অবস্থিত ভূপৃষ্ঠের কোনো স্থানের কৌণিক দূরত্বকে দ্রাঘিমাংশ বলে। অর্থাৎ পৃথিবীর কোনো স্থানের দ্রাঘিমা রেখা এবং মূল মধ্যরেখা থেকে নিরক্ষীয় তল বরাবর ভূকেন্দ্র পর্যন্ত যদি দুটো কাল্পনিক রেখা টানা হয় তাহলে দুটি রেখা ভূকেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেই কোণকে উক্ত স্থানের দ্রাঘিমাংশ বলা হয়। অক্ষরেখা পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষরেখা বলা হয়ে থাকে। চলো এবার পৃথিবীর মডেল কিভাবে বানাবো সেটা দেখে নিই। হ্যালো বন্ধুরা, আজকে আমরা পৃথিবীর মডেল কিভাবে বানাতে হয় সেটি দেখাবো। পৃথিবীর মডেল বানানোর জন্য আমি খুব সহজ পন্থা অবলম্বন করেছি। প্রথমেই এরকম একটি প্লাস্টিকের বল 5 টাকা দিয়ে ক্রয় করে নিয়েছি। এটি একটি সহজলভ্য, যে কোনো ওই প্লাস্টিকের জিনিস বিক্রি করে ভ্যানে বা অথবা প্লাস্টিকের জিনিস বিক্রি করে এরকম কোনো দোকান থেকে এরকম একটি প্লাস্টিকের বল 5 টাকা সর্বোচ্চ 10 টাকা নিতে পারে এরকম একটি বল সংগ্রহ করতে হবে। এরপর আমরা এই পুরো বলটিকে এরকম নীল রং দিয়ে পুরোটা রং করে ফেলবো।
আমার কাছে একটি এরকম ভূগোলক রয়েছে। এই ভূগোলকের ডিজাইন দেখে দেখে এটির বিভিন্ন জায়গায় বিভিন্ন রং দিয়েছি। কোন মহাদেশ কোন রঙের, ওই ঠিক সেইভাবে এরকম বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রং দিয়েছি। এরপর এটি শুকিয়ে গেলে এখানে কোন মহাদেশের কি নাম, কোন রঙের জন্য তুমি কোন মহাদেশকে ব্যবহার করতে চাও, সেই অনুযায়ী এখানে রঙটি দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে একটি ভূগোলক, পরিপূর্ণ ভূগোলক। তো ভূগোলকের জন্য এটি মূল রং দিয়ে প্রস্তুত করা হয়েছে। ঠিক দেখো, স্বাভাবিকভাবেই কিন্তু এটি ঘুরছে। তো এভাবে তোমার বিভিন্ন মহাদেশ শুকিয়ে গেলে বিভিন্ন মহাদেশ এখানে তোমার বিভিন্ন রেখাও তুমি টানতে পারো, টেনে তুমি তোমার এই ভূগোলকটির প্রদর্শন করে দিতে পারো। ঠিক এখানে যেভাবে আছে ওভাবেই কিন্তু এখানে রং করা হয়েছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।